প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডেইলি স্টারের নিয়মিত আয়োজন স্টার ডিসকোর্সের আজকের পর্বে। আজকের এই অনুষ্ঠানের শিরোনাম আমরা নির্ধারণ করেছি ভোটের মাঠে জোটের রাজনীতি। অর্থাৎ আপনারা জানেন যে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে জোটবদ্ধ হওয়া শুরু করেছে এবং জোটের বাইরেও বড় যে রাজনৈতিক দলগুলো আছে তাদের যে আদর্শিক অ্যালায়েন্স রয়েছে, আদর্শিক যে একটা জোট রয়েছে, সেগুলোকে নির্বাচনী স্ট্র্যাটেজি হিসাবে কোন পথে তারা নিয়ে যেতে চান সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এবং একই সঙ্গে যে জাতীয় নির্বাচন, আসন্ন যে জাতীয় নির্বাচন আগামী বছর অর্থাৎ 2026-এর 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনকে ঘিরে যে বিষয়গুলো পাবলিক স্ফিয়ারে আলোচিত হচ্ছে, যে বিতর্কগুলো উঠে আসছে, সেগুলো নিয়ে কথা বলবার জন্য আজকে আমরা স্টুডিওতে ভার্চুয়ালি যুক্ত করছি লন্ডন থেকে দুজনকে। একজন ব্যারিস্টার আবু বকর মোল্লা, তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামের যুক্তরাজ্য এবং ইউরোপের মুখপাত্র। ব্যারিস্টার মোল্লা, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টার ডিসকোর্সের আজকের পর্বে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্যে। আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে হাবিবুর রহমান, তিনি আইনজীবী এবং বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। হাবিবুর রহমান, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমি শুরুটা করতে চাই ব্যারিস্টার মোল্লা আপনাকে দিয়েই। জোট বিষয়ে আপনার কাছে আমার একটু জিজ্ঞাসা, আমার খুব জানার ইচ্ছা, এবং আমি মনে করি যে আমাদের যারা দর্শক রয়েছেন তারাও জানতে চান যে একটা সময় তো বিএনপির সঙ্গে আপনাদের একটা নির্বাচনী জোট ছিল বা সরকার গঠনে আপনার একটি অংশ ছিলেন। তো আমি জানি না যে সেই মানে জোটের অংশ হিসাবে এই যে এখন একটা অ্যাপারেন্টলি আপনারা একটা দূরত্ব তৈরি হয়েছে আপনাদের ভেতরে, সেটি কেন যদি আমাদেরকে একটু বলেন। ধন্যবাদ। দেখুন, বাংলাদেশের যেই বাস্তবতায় জোটটি হয়েছিল বিএনপি জামাতের মাঝে এবং অন্যান্য কিছু দলের মাঝে, সেটি বিএনপির তরফ থেকেও বলা হয়েছে, আমরাও বলেছি, এই জোটগুলো কিন্তু আদর্শিক জোট ছিল না। হ্যাঁ, আমাদের কমন কিছু জিনিস মিল রয়েছে। এটি মূলত আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু দলের একটি ঐক্যবদ্ধ অ্যালায়েন্স অথবা জোট। যেহেতু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে এটি কোনো আদর্শিক জোট ছিল না, নির্বাচনী বাস্তবতাকে সামনে রেখে এই জোটগুলো করা হয়েছে। এক পর্যায়ে বিএনপি জামাত নিজেরা এসে মনে করলো, মেইনলি 2018 ইলেকশনের পরে, যে তারা এখন আলাদা হাঁটা প্রয়োজন। কেন প্রয়োজন? তারা নতুন ভাবে নিজেদের রাজনীতি করবে। বিএনপি জামাতের সাথে সম্পর্ক রাখলে বিএনপির কারো কারো কথায় মনে হচ্ছে যে এটা বিএনপি কারো কারো আশীর্বাদ পেতে চায়। বিদেশের কেউ কেউ হয়তো, বিদেশের কোনো রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক রয়েছে, তারা হয়তো বলেছে, এটা আমি যতটুকু বুঝেছি, যে তারা যেন জামাতকে সাথে নিয়ে রাজনীতি না করে। জামাতের বর্তমান আমিরও বলেছে, যেহেতু এটা তখন কিন্তু জোট রয়েছে। প্রথম আলো তো ইন্টারভিউ দিয়েছিলেন মির্জা ফখরুল সাহেব, উনি বলেছিলেন যে আমরা ইসলামী রাজনীতি বিশ্বাস করি না। তো স্বাভাবিকভাবে এটার একটি প্রতিক্রিয়া, ওনার এই ইন্টারভিউটির প্রতিক্রিয়া জামাতের জনশক্তির মাঝে পড়েছিল। তো স্বাভাবিকভাবে একটা মানসিক দূরত্ব বিএনপি জামাতের মাঝে সৃষ্টি হয়ে গিয়েছিল। তো একদিকে বিএনপি না, কিন্তু ব্যারিস্টার মোল্লা, উনি তো ভুল কিছু বলেননি। ওনার বিএনপি তো আসলে ইসলামিক রাজনীতি করে না, তো সেক্ষেত্রে সেটি তিনি প্রকাশ করেছেন। সমস্যাটা কোথায়? না, একটা হচ্ছে না করা, বাট দ্য ওয়ে হি প্রেজেন্টেড দ্য ম্যাটার, এইটা মনে হচ্ছে যে হি হ্যাজ সিরিয়াস রিজার্ভেশন টুয়ার্ডস ইসলামিক পলিটিক্স। সো দ্যাট ওয়াজ এ প্রবলেম। বিএনপি ইসলামী রাজনীতি করে না, এটা তো সত্য, এটা তো জেনেই আমরা জোট করেছি। কিন্তু উনি যেভাবে বলেছেন আমাদের ইসলামী রাজনীতিকে উনি বিশ্বাস করেন না, অথবা মানে ওনার ইসলামী রাজনীতির প্রতি, ইসলামী আইনের প্রতি, ইসলামী শরিয়ার প্রতি, এই শব্দগুলো উনি প্রথম আলোতে বলেছেন যে এটার প্রতি ওনাদের কোনো বিশ্বাস নাই। তো এটা তো সেটা তো আপনাদেরও নেই। আপনারা কি শরিয়া ল চান? আচ্ছা, আমি আসছি, এটা তো আপনি আবার আমাকে অন্য প্রশ্ন করে। আচ্ছা, স্বাভাবিকভাবে
এইটির প্রতিক্রিয়া উনি যেভাবে বলেছেন, এটির একটি মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া জামাতের মাঝে হয়েছে। পরে জামাত এবং বিএনপি আলোচনার মধ্য দিয়েই মূলত জোটকে আহ, মানে আহ, মানে ডিসফাংশনাল করে দিয়েছে, অর্থাৎ জোট আর থাকবে না। তারা তাদের মতো করে রাজনীতি করবে। বিএনপির জন্য যদি অন্য কোনো রাষ্ট্র, জামাত না থাকলে বিএনপির জন্য ভালো হয়। আমরা মনে করি সেই রাজনীতি বিএনপি করা উচিত। আর অপরদিকে দীর্ঘদিন আহ, জামাতের সাথে জোটের রাজনীতির ইতিহাস তো অনেক বড়, লম্বা টাইম। হুম হুম সে তো সম্ভবত 94 থেকে। তো এত দীর্ঘ সময় একসাথে জোটের রাজনীতি বিএনপির মধ্য থেকেও তরুণ নেতারা কেউ কেউ চাচ্ছিলেন না, হুম হুম জামাতের এই তরুণ তুর্কিরাও চাচ্ছিলেন না। তো স্বাভাবিকভাবে আহ, দুটো পার্টি আলাদাভাবেই, যেহেতু রাজনৈতিক আদর্শ ভিন্ন, হুম হুম। আলাদাভাবেই রাজনীতি করাটা বেটার। এবং জোট হাসিনা পরবর্তী সময়ে সেই বাস্তবতার তো আরো কমে গিয়েছে, অর্থাৎ হাসিনা তো নাই। সুতরাং আচ্ছা। এই মুহূর্তে তো বিএনপি জামাতের জোটের কোনো প্রয়োজন নাই। বাংলাদেশে সো একটি মাল্টি পার্টি সো ডেমোক্রেসি ব্যারিস্টার হবে। মোল্লা, আমি একটু মানে আসলে ইন্টেলেকচুয়ালি কিউরিয়াস এটা জানার জন্য যে আদর্শিক ঐক্য না থাকলেও এক ধরনের জোট হতে পারে, এবং সেটা কি আমরা ইংরেজিতে বলি পলিটিক্স অফ কনভেনিয়েন্স, বিষয়টা কি এরকম? কনভিনিয়েন্স না বলে ধরেন, বিএনপির সাথে তো আমাদের কমন ম্যাটার ছিল বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে ফিরিয়ে নিয়ে আসা। আমরা গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছিলাম, এটা ছিল প্রধান কারণ কিন্তু যে এর এর বাংলাদেশে বাইরেও তো গণতন্ত্র। ফান্ডামেন্টাল ডিফারেন্স ছিল, মানে বৈপরীত্য ছিল। যেমন ধরেন 71 অবশ্যই সালে ছিল, জামাতের অবশ্যই যে ছিল। ভূমিকা, বিএনপির যিনি প্রতিষ্ঠাতা তার 71-এর ভূমিকা তো অন্যরকম, মানে বিপরীত ধারায়। তো তারপরেও সে আমরা দেখলাম যে 90-এর দশকে আহ, আহ, দুটি দলের একটা ঐক্য হলো। সেটিকে আসলে আপনি কিভাবে এক কথায় ডিফাইন করতে চান? দেখুন, এটি তো রাজনৈতিক কারণে ঐক্যটি হয়েছে, অর্থাৎ বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার প্রয়োজনে ঐক্যটি হয়েছে। হুম হুম এক সময় তো ধরুন ধরুন কেয়ারটেকার সরকার আন্দোলনের সময় তো আওয়ামী লীগ জামাত খুব কাছে ছিল, একসাথে আন্দোলন করেছে। হুম হুম। পরবর্তীতে এইটি তো একটি মানে আওয়ামী লীগের সাথেও কিন্তু জামাতের আদর্শিক মিল ছিল না। রাইট। অর্থাৎ 173 দিন হরতাল কিন্তু আওয়ামী লীগ জামাত একসাথে করেছে, হুম হুম। অসহযোগ আন্দোলন করেছে। ইট ওয়াজ এ কাইন্ড অফ অ্যালায়েন্স। রাইট। রাজনৈতিক আদর্শিক মিল না থাকা সত্ত্বেও রাজনৈতিক পলিসিগত কারণে, উদ্দেশ্য লক্ষ্যের কারণে জামাত এন্ড আওয়ামী লীগ একসাথে আন্দোলন করেছে। পরবর্তীতে এসে আরো বিগার অন্যান্য কারণ অ্যাড হয়েছে জামাতের সাথে বিএনপির একসাথে রাজনীতি করার, মানে আন্দোলন করার, জোট করার। সুতরাং আমরা রাজনৈতিক কারণে অতীতে আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছি, পরবর্তীতে আমরা বিএনপির সাথে আন্দোলন করেছি। আর বিএনপির সাথে তো আমাদের কিছু কিছু ব্যাপারে মিল আছে, যেমন বাংলাদেশের জাতীয়তাবাদের প্রশ্নে বিএনপির সাথে আমাদের মিল রয়েছে। হুম হুম আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস, এই এই পয়েন্টে আমাদের সাথে মিল রয়েছে। হুম হুম। সুতরাং আমরা কিন্তু একেবারে খুব বেশি দূরে ছিলাম না। হ্যাঁ, আমরা রাজনৈতিক আদর্শগত ভাবে আমরা ইসলামী রাজনীতি বিশ্বাস করি, বিএনপি ইসলামী রাজনীতি বিশ্বাস করে তো না। এখন বাট এই যে মির্জা আসন্ন যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে ইসলামিক কয়েকটি দলের সঙ্গে আপনাদের এক ধরনের অ্যালায়েন্স বা ঐক্য আমরা লক্ষ্য করছি। তো এখন যেহেতু রাজনৈতিক কারণেই আগের ঐক্যগুলো হয়েছে, সেই ক্ষেত্রে ধরেন বাম যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেগুলোর সঙ্গে তো আপনাদের ঐক্য হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনারা তো ঘুরে ফিরে যারা একটু ডানপন্থী ইসলামিক যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে তাদের সঙ্গেই এবারের মোর্চা করার ব্যাপারে বেশি আগ্রহী, তাই তো? ধন্যবাদ, ধন্যবাদ। দেখুন, আমরা কিন্তু এইবার একজন হিন্দু ভদ্রলোককেও কিন্তু নমিনেশন দিয়েছি হুম হুম খুলনাতে। হুম হুম তো আমরা যে কথাটি বলছি, আমরা কোরআনের ইউনিভার্সাল মানে প্রিন্সিপালে বিশ্বাস করি এবং সেটা বাস্তবায়ন করতে চাই। এখন কোরআন কি করতে চায়, এটা হুম আমি হুম আমার পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি, ইউ মাইট ডিসএগ্রি উইথ মি। কোরআন কি চায়? কোরআন রুল অফ ল এস্টাবলিশ করতে চায়। আমাদের হাবিব সাহেব আছেন আইনের অঙ্গনের লোক। ওয়ান অফ দ্য এইম অফ ইসলাম ইজ টু এস্টাবলিশ দ্য রুল অফ ল। এখানে জাস্টিস প্রতিষ্ঠা করতে চায়, অ্যাকাউন্টেবিলিটি প্রতিষ্ঠা করতে চায়, হুম হুম। এখানে সাম্য প্রতিষ্ঠা করতে চায়, এখানে মানুষের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে চায়। তো ধরুন ধরুন একটা পলিটিক্যাল পার্টির ভিতরেও কিন্তু সকলের মানে মত সব ব্যাপারে সমান থাকে না, এখানে কিন্তু ডিফারেন্স অফ অপিনিয়ন থাকে। এখন জামাত ইসলামী যদি দুর্নীতি দূর করবে, আইনের শাসন প্রতিষ্ঠা করবে, মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে, হুম হুম। আহ সমাজে সাম্য প্রতিষ্ঠা করবে, এই মৌলিক ব্যাপারে যদি কেউ একমত হয় আমাদের সাথে, তো আহ, আমরা কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে চাই, কোরআনের ইউনিভার্সাল জাস্টিস প্রতিষ্ঠা করতে চাই, দিস ইজ ট্রু। এবং আমরা মনে করি
কোরআন যা করতে চায়, ইসলামী আইনের ভিত্তিতে যা করতে চায়, এটির মাধ্যমে মানে অ্যাচিভ হবে হিউম্যান রাইটস, মানুষের হিউম্যান রাইটস এখানে প্রিভিল করবে, রুল অফ ল কে অ্যাচিভ করা হবে। জি, গোল হচ্ছে রুল অফ রাইট। ল এস্টাবলিশ করা, এখানে অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করা, জি, অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ জি করা, আসবো আপনার কাছে এখানে আবারও। আমি প্রতিরোধ। নিশ্চয়ই নিশ্চয়ই আমি একই বিষয়ে হাবিবুর রহমান আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই যে আমরা দেখলাম যে 2001 সালের সরকারের অংশ ছিল বলা যায়, দুজন মন্ত্রী ছিলেন জামাত ইসলামের থেকে, বিএনপির যে সরকার সেখানে। তো এই যে আজকের যে দূরত্বটা, সেই দূরত্বটা আমরা কখনো কখনো দেখছি যে পরস্পর বিরোধী বক্তব্যও আসছে নানাভাবে। সেটি কি আওয়ামী লীগের অনুপস্থিতিতে এটি হলো, নাকি আবার আওয়ামী লীগ যদি কখনো ফিরে আসে আবারও আওয়ামী লীগকে ঠেকাতে আপনাদের এক ধরনের পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্টের ভেতরে যেতে পারেন, মানে বিএনপি এবং জামায়াত? কি মনে হয়? আচ্ছা, অনেকগুলো প্রশ্ন এবং অনেকগুলো ফ্যাক্টর এখানে জড়িত, একটা দুইটা ফ্যাক্টর দিয়ে তো উত্তর দেওয়া যাবে না। প্রথমত, আওয়ামী লীগ আসবে এবং তাকে ঠেকানোর জন্য দুইটা পলিটিক্যাল পার্টির জোট করা লাগবে, এটা আমি বিশ্বাস করি না। আমার মনে হচ্ছে আওয়ামী লীগ আসলে এটা একটা জাতীয়ভাবে জনগণের মধ্যে একটা জোট তৈরি হয়ে যাবে। সেখানে পলিটিক্যাল পার্টি তারা থাকবে হচ্ছে পেছনে বা সেকেন্ড ক্যাটাগরিতে, এটা মানুষই প্রতিরোধ করবে উইদাউট এনি পলিটিক্যাল অ্যাফিলিয়েশন। তো সেকেন্ড হচ্ছে, আপনি যে কথাগুলো বলেছেন যে জোটের ব্যাপারটা, এই জোটটা 2001 সালের আগে জাতীয় পার্টি ছিল, আরো দু একটা দল, 4 দলীয় জোট নামে একটা অ্যামিকেবল সেটেলমেন্টের মাধ্যমে হয়েছিল। পরবর্তীতে জামাতের সাথে বিএনপির সাথে জোটে ইলেকশন করে এবং জামাত ক্ষমতার অংশ হয় যেভাবে বলেছেন। পরবর্তীতে একটা পর্যায়ে গিয়ে এই জোটটা এখন আর ফাংশন করছে না। এটাও একটা অ্যামিকেবল সেটেলমেন্টের মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমেই হচ্ছে, দূরত্ব বা শত্রুতার যে কথা আসছে এরকম না। পলিটিক্যাল পার্টি বা জোট, এই নির্বাচনের আগে জোট, নির্বাচনের পরে কোয়ালিশন সরকার, এগুলো তো একটা বাস্তবতা, এটা ভাঙবে গড়বে, এটা একটা বাস্তবতা এবং সব সময় হয়ে আসছে। সেই ব্রিটিশ আমলে শেরে বাংলাকে ফজলুল হক, তিনি একবার হিন্দু মহাসভা শ্যামাপ্রসাদের সাথে জোট করেন, একবার মুসলিম লীগের সাথে জোট করেন, এগুলো তো হয়ে আসছে। এখন আমাদের যে ইস্যুটা আপনি বললেন, এখানে আমি প্রথমে এই যে ব্যারিস্টার মোল্লা ভাইয়ের কিছু মন্তব্য সম্পর্কে আমার কিছু বক্তব্য আছে। প্রথমত, আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সাক্ষাৎকারের বিষয়ে তিনি যে কথাগুলো বলেছেন, এগুলো হয় কি একজন সাংবাদিক এসে জিজ্ঞেস করে আপনারা কি শরিয়া আইনে বিশ্বাস করেন, তো বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, সারা পৃথিবীর মানুষ জানে। আমরা তো শরিয়া বেসড পলিটিক্যাল পার্টি না, আমরা ধর্মভিত্তিক পলিটিক্যাল পার্টি না। তো আমাদের আনসারটা কি হবে? আপনি এটা কিন্তু সবগুলো দেখবেন, তিনি কিন্তু মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেন নাই, বক্তব্য দিচ্ছেন সাক্ষাৎকার আকারে ছাপা হচ্ছে। তা আপনি আমাকে কি প্রশ্নটা করেছেন, তার উত্তরে আমি কি বলেছি, সেটা একটা প্রশ্ন। আর এরপরে কিছুদিন আগে বিবিসি বাংলায় দেখবেন একটা খবর প্রকাশিত হয়েছে, সেখানে শ্রীরাধা দত্ত, ভারতের একজন অধ্যাপক, তার রেফারেন্সে জামায়াত ইসলামের ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি তার একটা প্রশ্নের উত্তরে বলেছেন আমরা শরিয়া আইন পালন করব, কায়েম করব, কোরআনের আইন কায়েম করব। এটা আপনি কোথায় শুনেছেন? তো আমাদের মহাসচিব যেই কথা বলেছেন, একই কথা তো আপনাদের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন। অর্থাৎ বাংলাদেশের কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক, বাংলাদেশের ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্ক তো মোটামুটি একই রকম। আপনি ধর্মভিত্তিক রাজনীতি করেন, বাম রাজনীতি করেন, আওয়ামী লীগ বিএনপি করেন, আমাদেরকেও তো একটা লিবারেল ডেমোক্রেসির ফ্রেমওয়ার্কের মধ্যেই রাজনীতি করতে হবে। সেখানে তো আমার শরিয়া আইন বিশ্বাস করা বা না করার প্রশ্ন আসতেছে না। আমাদের যে ফ্যামিলি এবং বিভিন্ন প্রাইভেট লাইফের লগুলো, সেগুলো আমরা ইসলাম অনুযায়ী চলি, কিন্তু আমাদের ক্রিমিনাল ল, আমাদের কনস্টিটিউশন, আমাদের রাষ্ট্র, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, এটা তো পশ্চিমা ডেমোক্রেসির আদলে চলে। জামাত যদি আগামীকালকে 300 আসন জিতে জিতে ক্ষমতায় আসে, তারা কি এটা পরিবর্তন করতে পারবে? আমাদের কনস্টিটিউশন তো এটা অ্যালাউ করবে না। তারা সংসদে বিল পাশ করার সাথে সাথে সুপ্রিম কোর্ট এটাকে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করে দিবে। তো এটা তো, এই বিষয়গুলো তো আমি মনে করি না কোনো সমালোচনার কোনো গ্রাউন্ড। আর দ্বিতীয়ত হচ্ছে, আমার মনে হচ্ছে যে 2013, 14, 15-র পরে জামায়াত ইসলামী তারা রাজনীতিতে অনেকটা নিষ্ক্রিয় হয়ে যায় এবং তারা প্রকাশ্য যে স্ট্রিট পলিটিক্স বা আন্দোলন সংগঠিত করা, সেই জায়গাটা থেকে তারা কিছুটা ধীরগতি নিয়ে আসে এবং শেষ 2023 সালের 28 অক্টোবর সম্ভবত একটা সমাবেশ করেছিল। মাঝখানে তারা অনেক কিছু করেনি বা কোনো সভা সমাবেশ করেনি। তাদের অনেক বক্তব্য আছে যে তাদেরকে করতে দেওয়া হয়নি, তাদেরকে অনেকভাবে অপ্রেসড করা হয়েছে, সেটাও কিছুটা বাস্তবতা আছে। তো আমার মনে হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে 2020 সালের পরবর্তীতে এসে যে দুইটা দল দুইটা আলাদা দিকে হাঁটবে, এই ধরনের একটা সেটেলমেন্ট হয়ে গেছে এবং তারা নিজ নিজ পথ বেছে নিয়েছে। এর মধ্যে যদি 2018 সালে দেখেন, জামায়াতের আমির সাহেবের পোস্টার কি ধানের শীষে ভোট দিন, এই যে সেক্রেটারি জেনারেল তার কি পোস্টার ধানের শীষে ভোট দিন। অর্থাৎ ধানের শীষ মার্কা নিয়ে কিন্তু লাস্ট যে ইলেকশনে পার্টিসিপেট করেছে, সেখানে জামায়াতের নেতারা পার্টিসিপেট করেছে। এখন
আমাদের যে ভাই বললেন যে তারা রুল অফ ল, হিউম্যান রাইটস অ্যাচিভ করার জন্য একজন আহ, তারা ভিন্ন ধর্মাবলম্বীদেরকেও নমিনেশন দিচ্ছেন। আমার মনে হচ্ছে যে জামায়াত এই প্রথম তারা একটা ক্ষমতার রাজনীতিতে এককভাবে ক্ষমতায় যাওয়ার একটা কন্টেস্ট শুরু করেছে, এবং এটাও একটা বাস্তবতা। কারণ বর্তমানে বাংলাদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টি বিএনপি, সেকেন্ড লার্জেস্ট জামাত। তো ক্লাসে ফার্স্ট আর সেকেন্ড তো কখনো জোট করবে না, সে কি থার্ড ফোর্থ ফিফথ এর সাথে কিন্তু কন্টেস্ট করবে? জনাব হাবিব, এটা একটা একজন হিন্দু বা আহ, অমুসলিমকে নমিনেশন দেওয়ার মানেই কি এটা ইনক্লুসিভ হয় কিনা? আপনার কাছে কি মনে না, হয় যে বাংলাদেশে তো আমি এখনো এটা 10% অমুসলিম রয়েছে, আপনি যদি সেভাবে হিসাব করেন তো তাহলে পার্টিসিপেশনের জায়গায় 30 জনের অন্তত আসার কথা, মানে 10% যদি এভাবে ধরেন 300 আমি আসনের একটু মধ্যে। আসতেছি। আর জামায়াতের যে রাজনীতি, জামায়াতের যে ম্যানিফেস্টো, তাতে কেউই আসার কথা না। কারণ তারা যে ধরনের ইসলাম ভিত্তিক ধর্মভিত্তিক রাজনীতি, সেখানে তো কৃষ্ণ নন্দী আসার কথা না। যদি আসার হতো তাহলে এই 50 বছরেও তো দুই একজন আসতেন। আমার মনে হচ্ছে যে জামায়াতের যে সবচেয়ে বেশি পপুলার মানুষের মাঝে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, তিনি যদি থাকতেন, তিনি যদি কৃষ্ণ নন্দীকে দেখতেন যে তিনি জামায়াতের জন্য ভোট চাচ্ছেন এই ইসলামিক ইডিওলজি প্রতিষ্ঠার জন্য, আমি খুব কিউরিয়াস যে ওনার কমেন্ট বা ওনার রিয়াকশনটা কি হতো। এটা আমি চিন্তা করি মাঝে মধ্যে যে উনি এটা কি বলতেন প্রথমত। সেকেন্ড হচ্ছে এই ধরনের, এটা হচ্ছে ছোট ছোট একটা কৌশল। আর যে কনস্টিটিউয়েন্সিতে দিয়েছে ওই কনস্টিটিউয়েন্সির হিসাব যদি দেখেন, ওইখানে শেখ হাসিনা সম্ভবত একবার জিতেছিলেন, এছাড়া কোনো মুসলমান ওইখানে জিতেনি। সবাই সংখ্যালঘু, বা সংখ্যালঘু শব্দটা আমরা পরিহার করি, সবাই অমুসলিম সম্প্রদায়ের মানুষ। এবং সেই হিসাব থেকে, ভোটের হিসাব থেকে জামায়াত একজন খুঁজে বের করেছে যে কে আমার ক্যান্ডিডেট হতে আগ্রহী, তাকে দেওয়া। এবং এটাকে একটা ইনক্লুসিভ হিসেবে, এটা একটা পোর্ট্রে করার মতো যে আমি ইনক্লুসিভ হতে চাই, আমার জন্য, আমি অন্যদের জন্য ওপেন করেছি। এছাড়া জামাত কিছু ফ্লটিং লোকজনকেও তাদের মধ্যে দিয়েছে, যারা এই যে ডক্টর ফয়জুল হক, তিনি নিজেকে বিএনপিতে কবে ছিলেন কি ছিলেন না আই ডোন্ট নো, বাট তিনি বললেন বিএনপি থেকে পদত্যাগ করে আমি জামাতে যাচ্ছি, আসলে তিনি জামাতের লোক। মুফতি আমির হামজা, তিনি বলতেন যে তার 14 গোষ্ঠী আওয়ামী লীগ, শেখ হাসিনার জন্য তার জন্য, শেখ হাসিনার উন্নয়নের জন্য যে কাজ করবে না সে জাহান্নামী, এই টাইপের বক্তব্য তিনি দিয়েছেন। তিনি দেখলাম সম্প্রতি যে জামায়াতের জনাব ক্যান্ডিডেট হাবিব, সম্প্রতি এই আপনি ধরনের। লক্ষ্য করেছেন যে আখতারুজ্জামান, যিনি একসময় জামায়াতের প্রবল সমালোচনা করেছেন, তিনিও জামায়াতে যোগ দিয়েছেন বলে আমরা পত্রপত্রিকায় জি, এই যে আমি যে কথাটা বললাম, আখতারুজ্জামান সাহেব বিএনপি থেকে 5 বার বহিষ্কৃত, এবং লাস্ট যখন জুলাই আগস্টের 3 তারিখ সম্ভবত গত বছর জামায়াতকে নিষিদ্ধ করা হয়, আখতারুজ্জামান সাহেব কিন্তু সেটাকে প্রবলভাবে সমর্থন জানিয়েছিলেন। এবং তিনি 2024 সালের যে ডামি ইলেকশন, সেই ডামি ইলেকশনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন, জামাত তাকেও পিক করেছে। অর্থাৎ জামায়াতের আরেকটা কৌশল হচ্ছে যে বিভিন্ন দল থেকে, আখতারুজ্জামান সাহেব হয়তো দু একবার নির্বাচিত হয়েছিলেন বা ইলেকশন করেছিলেন, তো ওনার কিছু ব্যক্তিগত লোকজন থাকতে পারে। তো জামায়াত হিসাব করেছে যে নিজের প্রার্থীর চেয়ে ওনাকে ভোট দিলে কিছু ভোট বাড়তে পারে, এই হিসাব থেকে তারা এই ধরনের কিছু ফ্লোটিং লোকজন নিয়ে নিচ্ছে। আরেকটা হিসাব হচ্ছে যে জোট, জামায়াত কিন্তু এখনো জোটের কথা বলেনি। যেটা বলছে সেটা হচ্ছে আসন সমঝোতা। অর্থাৎ তাদের কিন্তু যে ইসলামিক অ্যালায়েন্স বা একটা ধর্মভিত্তিক কিছু দল একত্র করে, সেখানে কিন্তু এখনো কোনো জোট হয়নি। ইসলামী, তার পরের যে বড় দল ইসলামী আন্দোলন, তারা নিজেদের মতো ক্যান্ডিডেট দিচ্ছে, জামায়াত নিজেদের মতো তাদের ক্যান্ডিডেট দিচ্ছে। এখানে আসন ভাগাভাগি কে কয়টা কি হবে এরকম জোটের কিন্তু আমরা এখনো দেখিনি। এটা একটা আসন সমঝোতার মধ্যে আছে, এবং এটা কাজ করবে কিনা সেটা নিয়েও আমার সন্দেহ আছে। জনাব হাবিব, আসবো আপনার কাছে। অনেকগুলো বিষয় এবং কিছু অভিযোগও রয়েছে জামাত ইসলামের বিরুদ্ধে। আমি ব্যারিস্টার মোল্লা, আপনার কাছে সেইগুলো নিয়ে আসার আগে আমি একটু শুধু প্রশ্ন যোগ করতে চাই যে জামায়াত কি তারা তাদের যে চিরাচরিত যে অবস্থান সেটিকে ঠিক রেখে রাজনীতি করছে, নাকি কিছুটা নিজেকে বদলে ফেলার একটা চেষ্টা করছে? এবং যদি সেটি তাই হয়, উত্তরটি যদি হাঁ সূচক হয়, কি ধরনের পরিবর্তন আপনি মনে করছেন যে জামায়াতের ভেতরে এসছে? দেখুন, ব্যক্তি মানুষের জীবন এবং একটি রাজনৈতিক দলের মধ্যে মৌলিক পরিবর্তন না ঘটে কিছু ব্যাপারে অভিযোজন হতে পারে, রাইট। এটাই বাস্তবতা। জামাত ইসলামী কিছু কিছু ব্যাপারে মৌলিক স্ট্রাকচার ঠিক রেখে কিছু কিছু ব্যাপারে নতুন ভাবনা, অভিযোজন, অ্যাডাপ্টেশনের দিকেই যাচ্ছে বলে আমি মনে করছি। দেখুন, যে কথাটি জনাব হাবিব সাহেব বললেন যে দুটো উনি, আমি ওনার খুব বেশি ব্যাপারে আপনি জবাব দেওয়ার আগে আপনার প্রশ্নের জবাবে যাচ্ছি। জামাত ইসলামীর আমির যে কথাটি বলেছেন এবং আমরা সকলে মিলে এখন যে কথাটি বলছি, আমরা একটি ইনক্লুসিভ পলিটিক্স করতে চাই, সবাইকে সাথে নিয়ে। মানে আপনি 5ই অগস্টের বিপ্লবের পরে জামাত ইসলামের আমির বলেছেন
এবং উনি লন্ডনেও বলেছেন, আপনি যদি প্রেস কনফারেন্সে আপনি ছিলেন না মনে হয়, উনি বারবার রিটারেট করেছেন ওনার বক্তব্যটি। লন্ডনে বলেছেন, ইউরোপে বলেছেন, আমরা যখন ডিপ্লোমেটিক কাজ করেছি সেখানে উনি বলেছেন যে উই আর নট গোয়িং টু ডিভাইড দ্য কান্ট্রি বেসড অন রিলিজন অ্যান্ড জেন্ডার। ধর্ম এবং লিঙ্গের ভিত্তিতে আমরা রাষ্ট্রকে পৃথক করবো না। এটা কিন্তু বিপ্লবের পরে উনি যখন প্রথমে লন্ডনে আসলেন তখন উনি বলেছেন, বাংলাদেশি মিডিয়াতেও বলেছেন, ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছেও বলেছেন। সো আমরা অন্য ধর্মের কাউকে নমিনেশন দেবো এটা কিন্তু তখন থেকে বোঝা গিয়েছিল, এটা কনস্টিটিউয়েন্সির ভোটের হিসাবে না, এবং আমরা অন্য জায়গা থেকেও দিতে পারি। অর্থাৎ এটা কিন্তু ইজি না। আপনি জানেন কৃষ্ণনন্দীর উপর যে মানসিক চাপ সৃষ্টি হচ্ছে, গোপালগঞ্জে শেখ হাসিনার বাড়িতে আমাদের হিন্দু শাখার লোকজন ওনারা পদত্যাগ করতে হয়েছেন, কারণ ওনাদের উপর প্রচন্ড চাপ। তো মিডিয়া ওনাদেরকে জিজ্ঞাসা করেছিলেন ওনারা কেন পদত্যাগ করেছেন, ওনারা বলছেন যে সামাজিক চাপের কারণে। সো এই ধরনের জামাত ইসলামী চাইলেও অন্য জায়গায় প্রার্থী পাওয়া জামাতের জন্য এটা মানে খুব কঠিন, কারণ জামাত ইসলামী আসলেই তো একটি ইসলামিক রাজনৈতিক দল, ধর্মভিত্তিক দল। রাইট। সেখানে ব্যারিস্টার মোল্লা, আপনি ধর্মের কথাটা যেমন বললেন, আপনি জেন্ডার ইস্যুটাও নিয়ে এসেছেন। আমার জেন্ডার ইস্যুতে একটু জানার জন্য, মানে আমার ফর মাই ইনফরমেশন, যদি একটু বলেন যে নমিনেশনের ক্ষেত্রে জেন্ডার ইস্যুটাকে আপনারা কিভাবে দেখেন পার্লামেন্টারি ইলেকশনে? মানে তারা কি সরাসরি ভোটে নির্বাচিত করবার ক্ষেত্রে কতটুকু স্পেস রয়েছে আপনাদের পলিটিক্যাল ডোমেইনে? দেখুন, ইন প্রিন্সিপাল নারীদেরকে নমিনেশন দেওয়া যেতে পারে, তারা এখানে কোনো ডিসক্রিমিনেশন থাকা উচিত নয়। বাট বাংলাদেশের বাস্তবতায় জামাত ইসলামী যেখানে একটি ইসলামিক পলিটিক্স করে, সেখানে মানে মহিলারা জামাত ইসলামীর রাজনীতির সাথে কতটুকু ওনাদেরকে মানে মানিয়ে নিতে পারবেন, এবং ভোটের মাঠে একটি ইসলামিক রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করে তারা কতটুকু কাজ করতে পারবেন, এটি এটি নিয়ে চিন্তার অবকাশ রয়েছে। বাট ইন প্রিন্সিপাল মহিলারা সংসদীয় রাজনীতি করতে পারবেন এবং জাতীয় রাজনীতিতে তাদের স্পেস থাকা উচিত। আগামী নির্বাচনে কতজন নারী সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনাদের দল থেকে? জি, আমি আসছি। ধরুন জামাত ইসলামী থেকে কোনো নারী আমরা পেলাম না, কোনো নারী আমাদের ইলেকশন করতে রাজি পেলাম না মানে কি ব্যারিস্টার মোল্লা? দেখুন, বাংলাদেশের তো কিছু বাস্তবতা রয়েছে। বাংলাদেশে জামাত ইসলামের নারী সদস্যরা, আপনি জানেন যে জামাত ইসলামের চিন্তা চেতনা, আদর্শ এবং বাংলাদেশের সামাজিক কাঠামো, এখানে জামাতের মতো দলে একজন নারী এসে প্রার্থী হবে, ইলেকশন ক্যাম্পেইন করবে, বাংলাদেশের বাস্তবতায় হয়তো বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবে গ্রহণ করবে না, অথবা নারীরাও চাইবে না। কিন্তু ইট ডাজ নট নেসেসারিলি মিন যে নারীদের পলিটিক্যাল স্পেস থাকবে না। জামাত ইসলামী ক্ষমতা আসলে না, কিন্তু নারীদের আপনি যে স্পেস, মন্তব্যটি করলেন এটা তো আপনার একটা পারসিভড নোশন, মানে এটা আপনি মনে করেন, কিন্তু সত্যিকার অর্থে তাদের জন্য এই স্পেসটি তৈরি করেছে কিনা জামাত ইসলামী অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, যে একটা নমিনেশন দিয়ে দেখা যায় আসলেই আপনি যেটা চিন্তা করছেন সেটা সত্য কিনা, সেই সাহসটি কি করবে জামাত ইসলামী? দেখুন, আমাদের আন্তরিকতার কথাটা কিন্তু, অথবা আমাদের পলিসির কথা কিন্তু আমরা বিপ্লবের প্রথমে বলে দিয়েছি, লন্ডনেও বলেছি, যে কথাটা বললাম যে ধর্ম এবং লিঙ্গের ভিত্তিতে আমরা রাষ্ট্রকে পৃথক করব না, আমরা সকলকে মিলিয়ে একটা ইনক্লুসিভ বাংলাদেশ করতে চাই, সেখানে সকলের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। এখন আমরা কিন্তু আমাদের প্রিন্সিপালটি মানে রিইটারেট করেছি এগেইন এন্ড এগেইন। এখন প্রশ্ন হলো, আপনি দেখেন মহিলাদের মধ্য থেকেও কিন্তু এখন টক শোতে জামাত ইসলামীকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, জামাত ইসলামীর জন্য কথা বলা হচ্ছে, কাজ করা হচ্ছে। অর্থাৎ ব্যারিস্টার মোল্লা, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট, কিন্তু আমি ধরেন একেবারে গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর একজন প্রতিনিধি, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে নারীর ক্ষমতায়নের প্রশ্নে আমি শীর্ষ পর্যায়ে নারীদের কোনো অবস্থান দেখি না, মানে নেতৃত্বে আমি দেখি না জামায়াত ইসলামীর, এবং সেটি নিয়ে যদি কোনো নারী মনে করে যে না, এখানে নারীর অংশগ্রহণটাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না, সেক্ষেত্রে আপনার ডিফেন্সটা কি হবে? দেখুন, জামাত ইসলাম, আপনি যদি মানে ম্যাথস চিন্তা করেন, জামাত ইসলামের মহিলা সদস্য সংখ্যা কিন্তু অ্যাবাভ মোর দেন 40%। জামাত ইসলামের দলে মহিলা সদস্য সংখ্যা মোর দেন 40%। তাদেরকে তো আপনি কর্মী হিসাবে, ভোটার হিসাবে বা সংগঠক হিসাবে দেখছেন, কিন্তু নেতৃত্বে কেন নেই, এটাই আমার জানার ইচ্ছা। না, জামাত ইসলামী তো আপনি মানে মানে জামাত ইসলামের পক্ষ থেকে মহিলারা কিন্তু বিদেশেও প্রতিনিধিত্ব করেছে,
আপনারা জানেন মহিলারা বিদেশে গিয়েছে এবং ইন্টারন্যাশনাল মানে যে বাংলাদেশের যে টিমগুলো আসে সেখানে কিন্তু মহিলারা তাদের সাথে মিট করে। আপনি আপনি যে দেশে আছেন সেই দেশের ব্রিটিশ অ্যাম্বাসেডর কিন্তু জামাতের মহিলা প্রতিনিধিদের সাথে মিটিং করেছে। অর্থাৎ তারা জামাতকে বাংলাদেশের রাজনীতিকে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে এঙ্গেজ হচ্ছে। ইভেন আপনার দেশের ব্রিটিশ অ্যাম্বাসেডর হাই কমিশনার তার সাথেও কিন্তু না, দেখা সেটা করেছে, মিটিং করেছে, একবার নয় প্রতিনিধিদের কয়েকবার। সাক্ষাৎ হওয়া। আমি মির্জা গালিব আপনাদের একসময় আপনাদের দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল, এখনো বোধহয় বুদ্ধিবৃত্তিকভাবে আপনাদের সঙ্গে যুক্ত, তাকেও ঠিক একই প্রশ্নটি করেছিলাম। তাহলে নেতৃস্থানীয় কোনো জায়গায় জামায়াত ইসলামী কোনো নারী যেতে পারবেন না, মানে কখনোই তো তিনি আমির হতে পারবেন না বা দেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না যদি জামায়াত কখনো ক্ষমতায় যায়। বিষয়টি কি এরকম? মানে আমি জাস্ট একটু ডাবল চেক করছি আপনার সঙ্গে। দেখুন, জামাত ইসলামী কি বলেছে যে জামাত ইসলামের নেতৃস্থানীয় পর্যায়ে কোনো নারী যেতে পারবে না? হ্যাঁ, প্রধানমন্ত্রী পোস্টের রাষ্ট্রের প্রধানের ক্ষেত্রে ইসলামের আহ, অবস্থান থেকে একটা রিজার্ভেশন রয়েছে। এছাড়া আহ, রাষ্ট্রের অন্যান্য জায়গাতে মহিলারা প্রতিনিধিত্ব করতে পারবে না। জামাত ইসলামী কি এটি বলেছে? না, জামাত ইসলামী এটি বলেনি। জামাত ইসলামী সেটি প্র্যাকটিস করছে না। আপনারা জামাতকে আরেকটু সুযোগ দেন, নির্বাচন পর্যন্ত দেখেন, নির্বাচনের পরে যদি জনগণ জামাত ইসলামীকে ম্যান্ডেট দেয়, মহিলাদেরকে জামাত ইসলামী কিভাবে ট্রিট করে। আমরা তো এই কথাটি বলছি যে আমরা রাষ্ট্রকে মানে ডিভাইড করব না ধর্ম এবং লিঙ্গের ভিত্তিতে। আপনারা একটু দেখুন, জি, জনগণ জামাতকে নিশ্চয়ই ম্যান্ডেট দিয়ে নিশ্চয়ই ব্যারিস্টার। বাট আমরা এই কথাটি বলছি যে জামাতের মহিলা মেম্বাররা প্রিডোমিনেটলি অন্য পার্টির চেয়ে জামাত ইসলামীর মহিলা মেম্বার বেশি। আমি আবারও বলছি, অন্য বাংলাদেশের যে কোনো পার্টির চেয়ে জামাতের মহিলা মেম্বার বেশি। অ্যাবাভ 40% জামাতের মানে মেম্বার হচ্ছে মহিলা। রাইট, এখন আসবো আপনার মহিলা কাছে। জামাত জি, আসবো আপনার কাছে। আমি একটু হাবিবুর রহমান আপনার কাছে আসতে চাই। আমরা যেহেতু আগামী নির্বাচন নিয়ে কথা বলছি, আমি প্রথমে বিএনপির প্রসঙ্গে আসি। মানে আচ্ছা, আমার বুলবুল ভাই, অডিয়েন্স আমাকে একটু ছোট্ট জানতে একটু চায় যে বুলবুল ভাই, আমাকে ছোট্ট একটু কথা আমাকে একটু নিশ্চয়ই অ্যাড নিশ্চয়ই, করতে প্লিজ হচ্ছে। প্লিজ। আমাদের হাবিব সাহেব যখন বললেন যে মানে ডাক্তার তাহের সাহেব শ্রী আদালতের সাথে মানে ইন্ডিয়ান একজন ডিপ্লোমেটের সাথে উনি এই কথাটি বলেছেন যে একাডেমিক, হ্যাঁ। কোরআন আইন প্রতিষ্ঠা করবেন না অথবা এই শরিয়া প্রতিষ্ঠা করবেন না। ওইখানে মনে হয় একটু উনি যেহেতু আইনজীবী মানুষ, একটু মানে কেয়ারফুলি কথা বলা উচিত। উনি কিন্তু কোরআনের শব্দটি উল্লেখ করেন নাই। উনি শুধু বলেছেন শরিয়ার শরিয়া, মানে আমরা এস্টাবলিশ করবো। আমরা এই কথাটি কোথায় বলেছি? উনি এই কথাটি বলেছেন বলে ওই পত্রিকা দাবি করেছে, বাট কোরআনের বিধান প্রতিষ্ঠা করবেন না এই ধরনের কোনো কথা উনি বলেন নাই। জি। কিন্তু জামাত ইসলামীর পার্মানেন্ট পজিশন, আমি এগেইন বলছি, জামাত ইসলামীর পার্মানেন্ট পজিশন হচ্ছে কোরআনের ইউনিভার্সাল জাস্টিস সিস্টেমকে জামাত প্রতিষ্ঠা করবে। ধন্যবাদ। রাইট, ধন্যবাদ। আমি হাবিবুর রহমান আপনার কাছে জানতে চাই যে বিএনপি ধরে নেওয়া হচ্ছে, মানে এখনকার যে পলিটিক্যাল ক্লাইমেট এবং পলিটিক্যাল যে বলবো যে ডায়নামিক্স, সেখানে বিএনপিকেই সবচেয়ে এগিয়ে রাখা হচ্ছে। যদিও আমি জানি না এটির প্রতিবাদ করবেন কিনা ব্যারিস্টার আবু বকর মোল্লা, যে তারা ক্ষমতায় আসতে যাচ্ছে বিএনপি। এখন যেহেতু আওয়ামী লীগ নেই এই সমীকরণে এবং বিএনপির জন্য কাজটা রিলেটিভলি সহজ বলে অনেকে মনে করছিলেন, কিন্তু যতই সময় যাচ্ছে অনেকে আবার এটির বিপরীত ধারণা পোষণ করছেন যে এটি খুব সহজ হয়তো হবে না, নাও হতে পারে, ইত্যাদি ইত্যাদি। আমি সেই আলোচনায় যাচ্ছি না, সেই পোল বা জরিপ বা প্রেডিকশন কোনো কিছুতে না গিয়ে যদি আমি আপনাকে বলি যে 2001 থেকে 2006 এই যে শাসনকাল, এই শাসনকালে অনেকগুলো বিষয়, মানে দুর্নীতি থেকে শুরু করে 21শে আগস্টের গ্রেনেড হামলা, অনেকগুলো জেলায় বোমা হামলা থেকে শুরু করে সেখানে জঙ্গিবাদের বিষয়ে কথা হয়েছে, ইত্যাদি ইত্যাদি, যত যত অভিযোগ রয়েছে, এমনকি তারেক রহমানের বিরুদ্ধেও ব্যক্তিগত যে তার রাজনৈতিক ক্যারিয়ার, সেখানেও বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। হাওয়া ভবন কেন্দ্রিক দুর্নীতির অভিযোগ ছিল। তো এখন এটি আদালত একভাবে এটির নিষ্পত্তি করছে বা করেছে, কিন্তু মানুষের যে পারসেপশন, সেই পারসেপশন থেকে কতটুকু বেরিয়ে আসতে পেরেছে বিএনপি? মানে তারা আসলে যে সুশাসন নিশ্চিত হবে সেটির নিশ্চয়তাটা আসলে কোথায়, কি এমন বদলেছে? আচ্ছা, ধন্যবাদ। আমি একটু মোল্লা ভাইয়ের দু একটা ব্যাপারে কথা বলি। প্রথমত হচ্ছে যে ভাইয়ের কথা শুনে মনে হলো যে জামায়াত ইসলামী এই নারীদের অংশগ্রহণের ক্ষেত্রে বর্তমানে এখনো বেগম রোকেয়ার যুগে পড়ে আছে। কারণ বাংলাদেশের সমাজ বাস্তবতার অনেক কথা বলেছেন যে এই কারণে জামায়াতের নারীরা সুবিধা করতে পারছে না। কিন্তু কথা হচ্ছে অন্য আরো অনেক দলে তো নারী নেতৃত্ব আছেন, এবং এমনকি নতুন যে গঠিত এনসিপি, সেখানেও নারীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। তাহলে জামায়াতের এই সমস্যাটা জামায়াতের ইন্টারনাল সমস্যা,
এটা সোসাইটি বা বাংলাদেশ বা আমাদের এই পুরো জনগণের উপর চাপিয়ে দেওয়াটা ঠিক হবে না। এটা জামাতের নিজস্ব প্রবলেম। এই কারণে জামাত এখনো এই বাঙালি মুসলমান পুরুষদের দল হিসেবেই আছে। এই কৃষ্ণ নন্দী সহ আমি তাকে ধরে সহ ধরলাম যে এটা এই অবস্থায় আছে। এটা আর সেকেন্ড হচ্ছে যে বাংলাদেশে যে প্রাইম মিনিস্টার হতে পারবে না, এটা জামায়াতের, তারা এটাকে পলিসি হিসেবে অ্যাডপ্ট করেছে কিনা আমি জানি না। এটা কিন্তু করলে তো এটা আমাদের দেশের কনস্টিটিউশনের বিরুদ্ধে চলে যাবে। এবার আপনার আরেকটা প্রশ্ন যে ওনাদের অ্যাবভ 40% নারী নেতৃত্ব, তো এইটা যাচাই করার কিন্তু কোনো সুযোগ নাই। কারণ হচ্ছে যে জামায়াতের যে পলিটিক্স বা শিবিরেরও পলিটিক্স আমি বলি, সেটা হচ্ছে যে পার্টলি ওপেন মোস্টলি সিক্রেট। অনেক লোক আছে তার ওয়াইফ জানে না সে জামাত করে, ওয়াইফ জামাত করে, হাজবেন্ড জানে না জামাত করে, বাচ্চারা জানে না যে তার বাবা মাকেও জামাত করে। তো তাদের এই যে সিক্রেট একটা পলিটিক্স, আন্ডারগ্রাউন্ড পলিটিক্স যেটাকে বলে, এটার কারণে আসলে আপনি এগুলো ভেরিফাই করতে পারবেন না এটা কি আসলে 40% নাকি 4% না 0.4%, এটা কোনো ভেরিফাই করার সুযোগ নাই। যদি থাকে আমরা খুবই কৃতজ্ঞ হব যে এটা যদি আমরা স্যাটিসফাই হই। যাই হোক, আপনার প্রশ্নে আসি। প্রথমত 2001 থেকে 6 হঠাৎ করে মাঝখান থেকে 5টা বছর আনলে তো এটা ঠিক না। বা এটার আমাদের যেটা হচ্ছে, আমাদের স্বাধীনতার পর থেকে আমরা কয়েকবার মিলিটারি ইন্টারভেনশন বা এই যে বাকশাল, এগুলোর মাধ্যমে আমরা গণতন্ত্র থেকে বিচ্যুত হয়েছি। একবার এসে 90 সালে আমরা একটা গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছিলাম, যেটা আবার এই 1996-এ কোয়াইট কিছুটা ডিস্টারবেন্স ছিল। তারপরে আমাদের এই যাত্রাটা পুরোপুরি ডেমোক্রেটিক না হলেও এটা ইলিবারেল ডেমোক্রেসি বা কিছু লিমিটেড ডেমোক্রেসি, এটা একটা ডেমোক্রেটিক আমাদের কনসলিডেশনের দিকে যাচ্ছিল। এই সময়টাতে আপনি 2001 সালের কথা ধরেন, 2001 সালে টুইন টাওয়ারে একটা হামলা হয়, তারপরে ওয়ার অ্যান্ড টেরর, এবং সারা পৃথিবীতেই কিন্তু এক ধরনের জঙ্গিবাদের একটা বিষয়বস্তু থাকে। এবং তখন কিন্তু জামাত এই সরকারের পার্ট ছিল, এই দায় দায়িত্ব তো জামাতকেও আনুপাতিক হারে নিতে হবে। এখন ওই সময়ে বিএনপি তারা কিন্তু জঙ্গিবাদ দমন করেছে। র্যাব যে কাজগুলো করেছে, আমি অ্যাজ এ লয়ার, অ্যাজ এ হিউম্যান রাইটস না, অ্যাক্টিভিস্ট, আমি কিন্তু এগুলো সমর্থন হাবিবুর করি রহমান, না, একটু কিন্তু একটু মানে হ্যাঁ, কারেকশন কিনা আমি জানি না, বাট এই ইনফরমেশনটা এখানে খুবই জরুরি। মানে জামায়াত সরকারের পার্ট ছিল, এটা ঠিক আছে, কিন্তু একটা হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় আর একটা হচ্ছে কৃষি মন্ত্রণালয়। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বড় বড় পদগুলো নিয়ে চালকের আসনে ছিলেন আপনারা। এই বিষয়ক অভিযোগ তো আসলে আপনাদেরকে আগে ডিফেন্ড করতে হবে, তাই না? আচ্ছা, তারপরে আমরা জামাতের কাছে হয়তো যেতে পারি। আমাদের দেশ তো ক্যাবিনেট সিস্টেমে চলে। এখানে ক্যাবিনেটের প্রিন্সিপাল হচ্ছে যে কালেকটিভ মিনিস্ট্রিয়াল রেসপন্সিবিলিটি। মন্ত্রিসভা থেকে যখন একটা ডিসিশন হয়, এই ডিসিশন প্রত্যেক মন্ত্রী নিয়েছেন এবং ধরে নেওয়া হয় এটা সবার ডিসিশন। এখানে যদি কেউ বিরোধিতাও করে, আপনি বাইরে এসে বলতে পারবেন না যে এই ডিসিশন আমি মানি না। এই জন্য দেখবেন যখন বিচারপতি আরো যারা যারা শপথ নেয়, তারা কিন্তু শুধু একটা সংবিধান রক্ষার শপথ নেয়, মন্ত্রীরা শপথ নেওয়ার সময় একটা গোপনীয়তার শপথ নেয়। এই ওথ অফ সিক্রেসি, এটার আলাদা একটা সিগনিফিকেন্স আছে। হাবিব, এখন প্রশ্ন হচ্ছে, সবই তাহলে সবই ঠিক আছে, কিন্তু 2001 থেকে জামাতের দুইজন 2006 মন্ত্রী সালের তারা কখনো বিষয়ে যখন আমরা বিরোধিতা কথা করেছে? বলবো, তারা কখনো বিরোধিতা তখন করেছে যে সরকারের বিএনপির এই তখন কাজটার সাথে আমি বিএনপির একমত না? দায় পুরোপুরিভাবে একইভাবে প্রপোর্শনেটলি কিন্তু জামায়াতের উপরে দেওয়া কি যায়? মানে এটা এটা কি আপনি অবশ্যই মনে যায়, করেন? অবশ্যই যায়। তারা তারা কখনো বলেছে যে আমরা এটার সাথে একমত না, আমরা এর প্রতিবাদে পদত্যাগ করলাম? তারা তত্ত্বাবধায়কের দাবিতে 1996 সালে 94 সালে জাতীয় সংসদ থেকে গণহারে পদত্যাগ করেছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সাথে মিলে। শেখ হাসিনা বলেছে আমি আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং না, কিন্তু জামাতের নেত্রী। তারা কি মিস্টার বিএনপি হাবিব, সরকার আপনি থেকে আপনি দেখেন তখন যে কি তারা এটার কোনো বিরোধিতা দুর্নীতির করেছে? প্রসঙ্গ যখন আসে, তখন কিন্তু জামায়াত ইসলামী একটি রেটরিক নিয়ে সবসময় সামনে দাঁড়ায়, সেটি হচ্ছে তাদের যে দুটো মন্ত্রণালয় ছিল সেখানে কোনো দুর্নীতির প্রমাণ মেলেনি। ওয়ারাজ আপনি দেখেন যে অন্য যে মন্ত্রণালয়গুলো রয়েছে সেখানে দুর্নীতির বিস্তর অভিযোগ রয়েছে। বিএনপিরও ডজন খানেক মন্ত্রী ছিলেন, তাদের বিরুদ্ধে কোনো দুদকের মামলা হয় নাই, তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই। এবং জামায়াতেরও অনেক, তাদের বিরুদ্ধে দুদকের মামলা হয়েছিল। এমনকি এই ধরনের মামলা সত্য মিথ্যা দুটো মিলে, মানে এগুলো তো 111 এবং শেখ হাসিনার আমলের মামলাগুলোকে তো কোনো সত্যতা নাই। বাট তাদের বিরুদ্ধেও, বিএনপির বিরুদ্ধে যে মামলার রেফারেন্স দিচ্ছেন সেই ধরনের মামলা জামাত নেতাদের বিরুদ্ধেও হয়েছিল। রাইট। তো আমার এমনকি প্রশ্ন সাইদি ছিল যে সাহেবের মতো 2001 লোকের থেকে বিরুদ্ধে 2006 সালে, চুরির মামলা হয়েছে। জি, 2001 থেকে 2006 সালের যে সরকার পরিচালনার যে ব্যর্থতাগুলো রয়েছে, ব্যর্থতার যে অভিযোগগুলো রয়েছে, সেই অভিযোগের বিপরীতে গত 18 বছরে কি এমন বদলেছে যে মানুষ সত্যিকার অর্থে বিএনপির ব্যাপারে আশাবাদী হতে পারবে?
প্রথমত সরকার পরিচালনা করতে গেলে তো সমালোচনা দুর্নাম থাকবেই, যারা কখনো সরকার পরিচালনা করেনি তাদের এটা থাকবে না। জামাত যদি কখনো ক্ষমতায় চলে আসে, পরের বার তাদেরকেও এরকম অসংখ্য প্রশ্নের উত্তর দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের বিএনপির অবস্থাটা এরকম একটা সিচুয়েশন যে বিএনপি বাদে বর্তমানে আর কারো সরকার পরিচালনা করার অভিজ্ঞতা বর্তমানে নাই। তাহলে এই প্রশ্নগুলো বিএনপির দিকে আসা খুবই স্বাভাবিক। আর সেকেন্ড হচ্ছে যে গত 18 বছরে কি হয়েছে, প্রথমত বিএনপির ওই সময়ের যে সরকার পরিচালনা, সেখানে ভালো কিছু পজিটিভ দিক ছিল, দেশে অর্থনৈতিক উন্নতি হয়েছিল, দুর্নীতির যে সূচক সেটা ভালোর দিকে গিয়েছিল, আস্তে আস্তে দেশের মানুষের যে দুর্নীতির মাথাপিছু ব্যাপারে যে আয়। ট্রান্সপারেন্সি রিপোর্টকে বারবার রেফার করা হয়, উদ্ধৃত করা হয়, যে 5বার চ্যাম্পিয়ন হয়েছিলেন, সে ব্যাপারে কি আপনার কোনো অবজারভেশন আছে? অবজারভেশন হচ্ছে প্রথমত 5বারের প্রথমবারটা আওয়ামী লীগের, কারণ সেটা তো বিএনপি ক্ষমতায় আসার সপ্তাহখানেক পরে প্রকাশিত হয়েছে, তো সেই দায় দায়িত্ব তো আগের সরকারগুলোর। এরপরে হচ্ছে সূচকগুলো কিন্তু ইতিবাচক পজিটিভ রেঞ্জে এগিয়েছে, এবং আমাদের যে মানে বাংলাদেশের পজিশনটা সেম রয়ে গেছে, স্কোরটা আস্তে আস্তে ভালোর দিকে গিয়েছে। কিন্তু পরবর্তীতে যে বাংলাদেশে যে আওয়ামী লীগ যে সরকার, তারা এত বড় বড় দুর্নীতি করার পরেও সরকার বিভিন্নভাবে ডেটা ম্যানিপুলেশন করেছে। আপনারা জানেন যে দেশের জনসংখ্যা থেকে শুরু করে সব ধরনের সংখ্যা তারা ম্যানিপুলেট করার কারণে ইন্টারন্যাশনাল কমিউনিটি বা টিআইবি যারা এই সোর্সগুলো নেয়, ওরা তো অফিসিয়ালি নেয়, ওরা কিন্তু এগুলো বাংলাদেশে ঘরে ঘরে এসে চেক করে না। এখন তো সেই কারণে গণমাধ্যমে হয়তো বাংলাদেশ হাবিব আর চ্যাম্পিয়ন আরেকটি হয়নি। বিষয়, যেহেতু জি। সময় খুবই কম, আমি একটু একটা একটা করে পিন পয়েন্ট করতে চাই যে 2001 থেকে 2006 সালে আমরা দেখেছি যে যে কারণে আওয়ামী লীগ বা শেখ হাসিনা বা এই গত রেজিমকে আমরা প্রবলভাবে গণমাধ্যমে এবং বিভিন্ন স্ফেয়ারে সমালোচনা করেছি, যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, আয়নাঘর, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, তো সেগুলো তো 2001 থেকে 2006 সালেও ছিল। নুরুল ভাই, আপনি র্যাবের যদি শেষ কোথায় ছিল? পর্যায়ে থাকেন আমাকে কোথায় একটু ছিল সময় দিন। আয়নাঘর? নিশ্চয়ই নিশ্চয়ই আমি আয়নাঘর আসবো আপনার কাছে আবারও। জি, বিএনপির আমলে কোথায় আয়নাঘর ছিল? না, কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তো হয়েছে। জি, এটা এই যে অপারেশন ক্লিন হার্ট এরকম কিছু হয়েছে, কিন্তু আমি এটাকে ডিফেন্ড করছি না। আমি এর আগে আপনি আমাকে এখান থেকেই থামিয়েছিলেন যে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট বা একজন লয়ার হিসেবে আমি কখনোই এই বিচার বহির্ভূত হত্যা সমর্থন করি না। কিন্তু বিএনপি এটাকে সন্ত্রাস দমন করার জন্য ব্যবহার করেছিল, হুইচ আই ডোন্ট সাপোর্ট, যে এক্সট্রা জুডিশিয়াল ক্লিং হবে, এটা সেটা হবে। বাট পারপাসটা দেখেন, আওয়ামী লীগ অপোজিশনকে দমন করার জন্য এই র্যাবকে, বিএনপির আমলে র্যাব, মানুষ অনেক পাবলিক ট্রাস্ট ছিল র্যাবের উপর, মানুষ কিন্তু র্যাব দেখলে ভরসা পেত এবং মনে করতো যে তারা সত্যিকার অর্থে সন্ত্রাস, এই জঙ্গিবাদ এইসব দমন করার জন্য কাজ করছে। কিন্তু আওয়ামী লীগ কি করেছে, এটাকে কন্ট্রাক্ট কিলিং, 7 খুন, অপোজিশনকে দমন করা, এইসব কাজে ব্যবহার করেছে। তো বিএনপির প্রসেসটা আমি দ্বিমত, বাট তাদের উদ্দেশ্য কিন্তু খারাপ ছিল না। এবং উদ্দেশ্য যদি এর খারাপ ফলাফলে যে উদ্দেশ্য যদি এই যে খারাপ না জঙ্গি, থাকে, বিএনপির সময় কি অপোজিশনকে জেএমবির মতো দমন নিপীড়ন করা হয়নি? জেএমবির বড় বড় যে কমান্ডার, তারা কিন্তু বিএনপির আমলেই ধরা পড়েছিল। আওয়ামী লীগের মতো জঙ্গি নাটক করা হয়নি। যাক, এরপরে আপনি তাহলে বলতে চাইছেন যে উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু সেটার প্রায়োগিক একটা সমস্যা ছিল, তাই তো? হ্যাঁ, একটা সমস্যা ছিল, আচ্ছা, অবশ্যই ছিল। তো যাই হোক, এটা তো একটা মানবাধিকার লঙ্ঘনই, তাই না? একটা সরকার যখন দায়িত্বে থাকে তাকে তো এটার দায়িত্ব নিতে হবে। সেই জায়গাটিতে কোনো ধরনের কোনো রিকনসিলিয়েশন বা কোনো ধরনের কোনো অনুতাপ, অনুশোচনা বা ডিফারেন্টলি চিন্তা করার কোনো একটা প্রবণতা কি আমরা লক্ষ্য করছি কিনা, মানে বিএনপি? অবশ্যই অবশ্যই, যেমন যে 31 দফা ঘোষণা করা হয়েছে, সেখানে যে হিউম্যান রাইটস, মানুষের অধিকার, এইসব ব্যাপারে আরো জোর দেওয়া হয়েছে। এবং বিএনপি বর্তমানে এই যে নিপীড়নমূলক আইন যেগুলো আছে সেগুলো বাতিল করার কথা বলেছে। অলরেডি এই সরকার অনেকগুলো বাতিল করেছে, বিএনপি সেগুলোকে সমর্থন করেছে। এবং দীর্ঘদিন যারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দমন, নির্যাতন, অত্যাচার, গুম খুনের শিকার হয়েছে, এরকম একটা দল অবশ্যই তারা হিউম্যান রাইটস এর প্রতি কমিটেড থাকবে, এটা একটা বাস্তবতা। এবং রাইট। আমাদের বিএনপির মধ্যে আপনি টপ থেকে শুরু করে সব পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে দেখবেন যে হিউম্যান রাইটস বা জনগণের লিবার্টি, ফ্রিডম, এটা সেই জিয়াউর রহমানের আমল থেকে শুরু করে, কারণ সেই বাকশালের কথা ধরেন, তারপর থেকে এই গণমাধ্যমের স্বাধীনতা, মানুষের মৌলিক অধিকারের স্বাধীনতা, এগুলো বারবার বিএনপির হাত ধরেই ফিরে এসেছে বাংলাদেশে। ধন্যবাদ। আসবো আপনার কাছে ব্রিফলি কনক্লুডিং রিমার্ক নেবার জন্য। তার আগে আমি একটু ব্যারিস্টার মোল্লা আপনার কাছে আসছি। প্রথমত অ্যাডভোকেট হাবিবুর রহমানের বক্তব্যের বিপরীতে আপনার যদি কোনো যুক্তি খণ্ডন থাকে, না হলে আমার নিজেরই প্রশ্ন আছে। ব্যারিস্টার মোল্লা। ধন্যবাদ। ধন্যবাদ। জনাব হাবিব সাহেবকে আপনি প্রশ্ন করেছিলেন যে দুর্নীতিতে বিএনপির আন্তর্জাতিক মিডিয়াতে এবং আন্তর্জাতিক সংস্থাতে এতবার নাম আসার সাথে জামাত ইসলামের সংশ্লিষ্টতা রয়েছে কিনা।
আপনি জানেন যে আপনি সাংবাদিকতার সাথে রয়েছেন, এদেশের বিখ্যাত পত্রিকা ইকোনমিস্ট পত্রিকাতে জোট সরকারের আহ, শাসনামলের দুর্নীতি নিয়ে রিপোর্ট হয়েছিল। সেখানে ওনারা মানে সেই সরকারকে এবং সেই সরকারের দুর্নীতির একটি ফিগার দিয়েছিলেন যে একটি পলিটিক্যাল পার্টি সব জায়গায় 10% চায়, এবং সেখানে কিছু নেতার কথা বিশেষভাবে উল্লেখ হয়েছিল। দুটি মন্ত্রণালয়কে তারা বাদ রেখেছিলেন, একটি হচ্ছে জামাতের সমাজ কল্যাণ মন্ত্রণালয়, আর একটা হচ্ছে জামাত ইসলামের আমির শিল্প মানে নিজামী সাহেবের শিল্প মন্ত্রণালয়। অর্থাৎ দুই মন্ত্রণালয় ছাড়া সকল মন্ত্রণালয়ের কাজের জন্য 10% দিতে হয় বিএনপির কোনো কোনো বিশেষ নেতাকে। এটা হচ্ছে ইকোনমিস্টের বক্তব্য। আর আমার পার্সোনাল অভিজ্ঞতা যদি বলি, আপনি জানেন যে আমি ইন্টারন্যাশনাল ডিপ্লোমেটিক ফিল্ডে কাজ করি। আমি মানে জোট সরকারের বিদায়ের পরে আমি ইকোনমিস্টের পত্রিকাতে গিয়েছিলাম তাদের এই রিপোর্ট নিয়ে কথা বলার জন্য। তো ওনারা আমাকে এক পর্যায়ে বলেছেন, ইকোনমিস্টের এডিটর, যদি তুমি কখনো তোমাদের এই 10%-এর এটাকে ডিফেন্ড করতে আসো, আমি মনে করি তোমার লজ্জা থাকা উচিত। তুমি কাদের জন্য ডিফেন্ড করতে আসছো? আমাদের ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট জেনে বুঝেই এই 10%-এর অভিযোগটা করেছে। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। কিন্তু সেটা সুতরাং কি তারা কোনো নেতাকে পার্টিকুলারলি চিহ্নিত করেছেন? আমি এটা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি না। হাবিব সাহেব আছেন, সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমি নামটি উজ্জ্বল রাখলাম। না, কিন্তু আমি কোন নেতার প্রতি আপনি আপনার বলবার দরকার নেই। আমি জানতে চাচ্ছি যে ইকোনমিস্ট কি এটি নামটি কি মেনশন করেছে কিনা। অবশ্যই তাদের রিপোর্টে তো সেখানে আছে। তাদের যদি রিপোর্টে উল্লেখ করা ইকোনমিস্টের আছে। রেফারেন্সে হয়ে থাকে তাহলে আপনার বলতে অসুবিধাটা কোথায়? মানে যে তথ্য আমি বলতে ইকোনমিস্ট চাচ্ছি, প্রকাশ করেছে, আপনি ইকোনমিস্টের রেফারেন্স আমাদেরকে বলেন, আমাদের দর্শকদেরকে একটু এনলাইটেন করেন। ওনারা ক্লিয়ারলি বলেছেন মিস্টার 10%। আমি এর চেয়ে আর বেশি কিছু বলতে চাই না। ইন্টারন্যাশনাল কমিউনিটিতে ওয়াইডলি অ্যাকসেপ্টেড অপিনিয়ন হচ্ছে, আপনি ব্রিটেনে রয়েছেন বুবলু সাহেব, আপনি জানেন যে জোট সরকারের এই যে আমাদের তৎকালীন সময়ের বড় পার্টনার, তাদের বিরুদ্ধে দুর্নীতির বড় অভিযোগটি ছিল, এবং তারা শুধুমাত্র ইকোনমিস্ট পত্রিকা নয়, আরো ইন্টারন্যাশনাল মিডিয়া এই কথাটি বলেছে যে 10%-এর অভিযোগটা। আমি কিন্তু কারোর নাম বলিনি, বাট যে কথাটা আমি বলছিলাম, আপনি ওনাকে যে প্রশ্নটি করেছেন, কি এমন পার্থক্যটি হলো, নতুন করে এমন কি চেঞ্জ হলো যে ওনাদের মাঝে কোনো পরিবর্তন হচ্ছে? আমি ব্যক্তিগতভাবে মনে করি এমন কোনো চেঞ্জ হয় নাই যে বেগম খালেদা জিয়ার নেতৃত্বের পরে এখানে কোনো ভালো নেতৃত্ব এসেছে যার কারণে ওনারা ক্ষমতাকে ক্লেম করতে পারে। দেখুন, এই যে এত বড় একটি বিপ্লবের পরে, 5ই আগস্টের বিপ্লবের পরে বিএনপি যদি এতটুকু অ্যাডভান্স হতো, তাহলে কিন্তু বিএনপি প্রায় 6,000-এর উপর লোককে তারা বহিষ্কার করতো না। এই বিগ নাম্বার অফ মানে তাদের ম্যান পাওয়ারকে বিএনপি কিন্তু বহিষ্কার করেছে। আবার বহিষ্কার করে কি করেছে জানেন? একজন নন চাঁদাবাজ লিডার, তাকে ঢাকা শহরে নমিনেশন পর্যন্ত দিয়েছে। সেইম অন বিএনপি। যাদেরকে আপনি চাঁদাবাজির অভিযোগে আপনি বহিষ্কার করলেন, যাদের মানে তাদের কাউকে কাউকে আজকে আপনি নমিনেশন দিচ্ছেন, তাদেরকে এখন ফিরিয়ে আনছেন। তখন এই কাজটি আপনি কেন করেছিলেন? হ্যাঁ, বিএনপি বলবে হ্যাঁ অভিযোগ এসেছে, আমরা এই কারণে বহিষ্কার করেছি, এখন অভিযোগটি প্রমাণিত হয় নাই, এই কারণে তাকে নমিনেশন দিয়েছি। তো আমি মনে করি বাংলাদেশের জনগণ যদি সুষ্ঠু নির্বাচন হয়, বিএনপির যে এই যে ডাবল স্ট্যান্ডার্ড, অথবা মানে এত একটি মানে মানে জনগণের বিশাল রক্তের বিনিময়ে অর্জিত গণ অভ্যুত্থানের পরে এত হাজার হাজার লোকজনদেরকে তারা বহিষ্কার করার পরেও এই দলে চাঁদাবাজদের সংখ্যা যেমিতি খারেজে বেড়ে গেল। কিন্তু ব্যারিস্টার মোল্লা, আপনি অভিযোগের কথা বলেছেন না, আমি একটু এই জায়গাটাতে একটু জানতে চাই আপনার কাছে যে আপনি অভিযোগের কথা বলেছেন, এইরকম অভিযোগ, এর চেয়ে বড় অভিযোগ তো জামাত ইসলামের অনেক শীর্ষ নেতার ব্যাপারেও রয়েছে যে তারা যুদ্ধ অপরাধের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। তারা যদি বাংলাদেশে 50 বছর রাজনীতি করতে পারে, তো সেখানে আরেকটি রাজনৈতিক দলের এই অভিযোগের ভিত্তিতে তার রাজনীতি করার অধিকারকে আপনি কেড়ে নিতে চান কোন যুক্তিতে? দেখুন, আপনি কিন্তু অন্য আরেকটি প্রসঙ্গ এনেছেন। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। আচ্ছা, এটাকে আপনি স্বীকার করেন কিনা যে আগামী আমরা নির্বাচনেও এটির একটি প্রভাব থাকতে পারে আপনাদের ক্ষেত্রে, সেটা মানেন কিনা? ঠিক আছে, যদি বাংলাদেশের জনগণ মনে করে যে জামাত ইসলামীর লোকজনের মানে মানে এই ব্যাপারে মানে প্রবণতা রয়েছে যে তারা মানে যুদ্ধাপরাধ মানে কি, হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন,
এই অপরাধগুলোর ব্যাপারে জামাত ইসলামের নেতাদের অথবা কর্মীদের অথবা এজ এ পলিটিক্যাল পার্টি তাদের প্রবণতা রয়েছে। আমার কলিগ হাবিব সাহেব জানবেন যে প্রবণতা আইনে একটি খুব বড় গুরুত্বপূর্ণ বিষয়। যদি বাংলাদেশের জনগণ মনে করে জামাত ইসলামী এজ এ পলিটিক্যাল পার্টি এবং তাদের ম্যান পাওয়ার কালেকটিভলি তারা এই অপরাধগুলোর প্রবণতা রয়েছে, তাহলে তারা নির্বাচনের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন 12 ফেব্রুয়ারি হতে যাচ্ছে, তারা সেটির জবাব ব্যালটের বাক্সে দেবেন। বাট আমি মনে করছি যে বাংলাদেশের জনগণ মনে করে না, ইট ইজ জাস্ট এ প্রপাগান্ডা, যে হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন এই অপরাধগুলোর সাথে জামাত ইসলামীর সংশ্লিষ্টতা রয়েছে, অথবা তারা এই অপরাধগুলোর প্রবণতা জামাত ইসলামী এজ এ পলিটিক্যাল পার্টি কালেকটিভলি অথবা ইন্ডিভিজুয়ালি জামাত ইসলামের লিডারশিপে রয়েছে অথবা ম্যান পাওয়ারের মাঝে রয়েছে। বাট আপনি যদি বিএনপির সাথে, মানে বিএনপির ব্যাপারে যে অভিযোগটি আমি করলাম, এটা শুধু আমার অভিযোগ না, তাহলে ব্যারিস্টার মোল্লা 71 সালে অক্সিলারি ফোর্স হিসাবে জামাত ইসলামের যে সংযুক্তি, বাংলাদেশের যারা স্বাধীনতার বিরোধী হিসাবে যাদেরকে আমরা জেনে এসেছি, সেই বিষয়গুলো কি তাহলে ভুল? মানে তাদের ভূমিকাটা তাহলে 71 সালে কি ছিল জামাত ইসলামী মানে আপনার দলে? মানে আপনি যেই দল থেকে আজকে প্রতিনিধিত্ব এনেছেন, এই দলের যিনি প্রধান ডিফেক্টিভ প্রধান তারেক রহমান সাহেবের, আপনি ইউটিউবে গেলেই দেখবেন, ফেসবুকেও রয়েছে, উনি কিন্তু বলেছেন জামাত ইসলামী নেতাদের বিরুদ্ধে এই অভিযোগটি ছিল না এবং এই অভিযোগটি প্রমাণিত হয়নি। অর্থাৎ আপনি মানে যে অভিযোগগুলোর ব্যাপারে প্রপাগান্ডা করা হয় অথবা আপনি যা উল্লেখ করলেন যুদ্ধাপরাধের অভিযোগ, তারেক সাহেব কিন্তু সেটি অস্বীকার করেছেন, ডিজোন করেছেন, জামাত ইসলামী এটি করেনি। এখন আপনি আসেন, আপনি যদি অন্য আলাপে চলে যান, স্বাধীনতার পরে আমি অন রেকর্ড কথা বলছি, প্রায় 72টির মতো এই যে সহযোগী যারা মেম্বার ছিল তাদেরকে বিচার করার জন্য 72টি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়। এর মধ্যে হাবিব সাহেব যে দলকে আজকে রিপ্রেজেন্ট করছেন, এই দলের অন্যতম বড় নেতা মাহবুব সাহেব সম্ভবত ওনার নাম, উনি ওই ট্রাইব্যুনালগুলোর প্রধান ছিলেন। তো 72টা ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয় অক্সিলারি ফোর্সের মেম্বারদের জন্য। আর যারা বড় ধরনের অপরাধ করেছে, যে শব্দটি আপনি উল্লেখ করেছেন যুদ্ধাপরাধ, তাদের বিচার করার জন্য ইন্টারন্যাশনাল ক্রাইম সেক্টর আন্ডার 1973 এটার আন্ডার বিচার করার জন্য আইডেন্টিফাই করা হয় যে কাদেরকে বিচার করা হবে। প্রথমে প্রায় 1500-র মতো লোকজনদেরকে আইডেন্টিফাই করা হয়, এর মধ্যে পরবর্তীতে 995 জন, এরপরে 195 জনকে আইডেন্টিফাই করা হয়। তো কোন লিস্টে কিন্তু জামাত ইসলামীর কেউ ছিল না। মোল্লা, ডিটেইলে হয়তো যাওয়ার সুযোগ নেই, শুধু একটা প্রশ্নের উত্তর যদি আমাদেরকে দেন যে 71 সাল নিয়ে জামাত ইসলাম বিষয়ে সাধারণ মানুষের যে পারসেপশন, সেই পারসেপশনটি আগামী নির্বাচনে কতটুকু ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন, বা আদৌ কোনো ভূমিকা রাখবে কিনা ভোটের ক্ষেত্রে? ধন্যবাদ। আমি শেষ করে দিচ্ছি। দেখেন, ম্যাথস এন্ড ফ্যাক্টস এটা প্রমাণ করে না যে জামাত ইসলামের নেতারা যুদ্ধাপরাধের সাথে সংশ্লিষ্ট ছিল। এখন আসেন আপনার প্রশ্নে। আমি তো অবশ্যই মনে করি, এবং কেউ যদি কোনো অপরাধ করে থাকে এবং সেই অপরাধগুলোর সাথে যদি কারো সংশ্লিষ্টতা থাকে এবং যদি সেই কাজগুলোর প্রতি যদি তাদের প্রবণতা থাকে, তাহলে তাদেরকে জনগণ গ্রহণ করা উচিত নয়। যদি জামাত ইসলামীর লোকজনদেরকে বাংলাদেশের জনগণ মনে করে যে তারা হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন অতীতে করেছে, তাদেরকে ক্ষমতায় দিলে তারা এই অপরাধগুলো করতে পারে, তারা বাংলাদেশে দুঃশাসন করতে পারে, তারা যুদ্ধাপরাধ করতে পারে, তাহলে তো তারা স্বাধীনভাবে এই জবাবটি তারা ব্যালটের বাক্সে দেওয়া উচিত। এবং আমি মনে করি বাংলাদেশে যদি স্বাধীনভাবে নির্বাচন হয়, বাংলাদেশের জনগণ কারা দুর্নীতি করে, কারা মিস্টার 10%, কারা যুদ্ধাপরাধী, এগুলোর জবাব ব্যালটের বাক্সে তারা দেবে। ধন্যবাদ মিস্টার হাবিব। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার কাছে আমি আসতে চাই, আপনি যদি অন দ্যাট পয়েন্ট পার্টিকুলারলি 10% নিয়ে একটি গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে ব্যারিস্টার মোল্লার কাছ থেকে, সেটি দিয়ে আজকের অনুষ্ঠানটি শেষ করব। আচ্ছা, 111 এর সময় এই 111 কে প্রতিষ্ঠিত করতে -2 করার জন্য বিভিন্ন দেশি বিদেশি এটার সাথে ইন্টেলিজেন্স মিডিয়া বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন ধরনের নানা রকম রিপোর্ট করে থাকতে পারে। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম কত সালের, তিনি এখনো পর্যন্ত সেটা বলেননি। সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের বিএনপির শীর্ষ নেতাদের যদি কোনো আমলনামা কিছু থাকে, সেটা শেখ হাসিনা তন্ন করে খুঁজেছে। আপনি কি জানেন না আপনি আমার কাছ থেকে, আমি এই সংখ্যাটি তো আমার কাছে না, এটা তো খুব পুরনো, 20 বছর আগের কথা। আপনি কি জানেন না মিস্টার 10% এই শব্দটি আপনি শুনেন নাই? আমি বলতে চাচ্ছি যে শেখ হাসিনা নিজে যেখানে ব্যর্থ হয়েছে, তারেক রহমানের নামে তারেক রহমানকে খালাস দিয়ে একজন বিচারক রায় দিয়েছিলেন, তাকে দেশ ছাড়া করা হয়েছে।
এবং আমি মোল্লা ভাইকে একটা প্রশ্ন করি, আপনি যে বারবার প্রশ্ন করছেন যে যদি ধরেন এবার বিএনপিকে জনগণ ভোট দিয়ে জিতিয়ে আনলো, তখন কি আপনি স্বীকার করবেন যে তাহলে বিএনপির বিরুদ্ধে অভিযোগগুলো মিথ্যা? আপনি যে যুক্তিগুলো দিলেন যে জামাতকে কেন ভোট দিবে, জামাতের আমি বিরুদ্ধে কিন্তু অভিযোগ বলেছি থাকলে সুষ্ঠু সেটা, নির্বাচন যদি হ্যাঁ, হয়, আমি কিন্তু আমি সেই বলেছি সুষ্ঠু পয়েন্টে আসছি। নির্বাচন। তার মানে হচ্ছে বিএনপিকে মানুষ ভোট দিলে আপনি দুইটা অপশন খোলা রাখছেন, যে এই ইলেকশনটাকে আপনি বিতর্কিত করবেন, যেটা আপনি অ্যাডভান্স বলে দিচ্ছেন। আপনার মনে হয় না যে সুষ্ঠু নির্বাচনেও এই পরিস্থিতিতে আপনি যা বলেছেন বিএনপি জিতে আসতে পারে? এখন কারণ হচ্ছে এটা যে বাংলাদেশে এখন পর্যন্ত একটা কনস্টিটিউয়েন্সি নাই যেখানে জামাত বলতে পারে আমি জিতবো। আপনি একটা কনস্টিটিউয়েন্সি বলতে পারবেন না যে এটাতে আমি জিতবো, বিএনপি এই বলতে কথা পারবে। আপনি কিভাবে বলেন? এটা তো দায়িত্বজ্ঞানহীন কথা বলেছেন, দায়িত্ব No, জ্ঞানহীন কথা বলেছেন আমি আপনি। আমার অভিজ্ঞতা, আপনি অল্প একজন অভিজ্ঞতা থেকে রাজনৈতিক বললাম। আপনি কর্মী একটা হিসেবে বলতে পারেন না। আপনি কিভাবে বলতে পারেন এটা? আপনি, আমি অবশ্যই বলতে পারি আমার ভোটের হিসেবে। ইকোনমিক্স না, পড়েন কিন্তু আপনি? এটা আমারও আসলে আপনি প্রশ্ন, জনাব হাবিব, এটা আমারও প্রশ্ন। এটা আপনি কিভাবে নিশ্চিত হলেন? কেননা আমরা 91, 96 বাংলাদেশের স্বাধীনতার পরে বয়স হচ্ছে 55 বছর। এই 55 বছর অ্যাগ্রিগেট করলে জামাত মোট 50টা সিট সংসদে পায়নি। আপনি হ্যাঁ, কিন্তু এইবার, একটা সিটও পাবে না, বা একটা আমি সিটেও এটা জয়ের বলিনি একটা সম্ভাবনা সিট, নেই, এটা কি বলা না না, যায়? আমি 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 এটা বলিনি একটা সিটও পাবেন। আমি বলছি নির্দিষ্ট করে জামাতের কেউ বলতে পারবে না যে অমুক কনস্টিটিউয়েন্সি আউট অফ 300 একটা কনস্টিটিউয়েন্সি এটা আমরা নিশ্চিতভাবে জিতবো। তো তাই তো হচ্ছে বিষয়টা। এরকম স্ট্রং হোল্ড একটা জায়গায়ও নাই, আমি সেটা বললাম। না, কিন্তু সেটাই তো আপনি মিস্টার বলছেন। আমি তার নাই মানে যে একটা আপনি জিতবে না। মনে করছেন জামাত মিস্টার 20, হাবিবের 25, এই 30, ইরেসপন্সিবল 20, কমেন্টের 25, জবাব 30, 50, আগামী 100, নির্বাচন 200 হবে জিততে যদি পারে। সুষ্ঠু নির্বাচন হয়। 20, 25, 30, 100, 200, 300 জিততে পারে, বাট আমি বলছি একটা আসন নিশ্চিত করে জিতবে এরকম 300-র মধ্যে একটা তারা আইডেন্টিফাই করতে পারবে না। যেমন আমি বলতে পারি ঢাকা সিটিতে 20টা বিএনপি জিতবে। আচ্ছা, এটা তো একটু হাইপোথেটিক্যাল হয়ে গেল, হ্যাঁ, হাইপোথেটিক্যাল hypothetical, আমি বললাম আমার আলোচনার confidence থেকে বললাম। না গিয়ে। তো আপনি মনে করছেন যে দুর্নীতির ব্যাপারে যে এটা তো অভিযোগগুলো ছিল, টকশোতে, হাবিব সাহেব, টকশোতে আপনি এভাবে কথা বলতে পারেন না। এগুলা বাসায় কথা বলবেন, টকশোতে এভাবে বলা ঠিক না। সামনের নির্বাচন তো, এই জন্য আমি বললাম না না prediction। না না না। আচ্ছা টকশোতে এইভাবে ইরেসপন্সিবল কথা বলা আচ্ছা, ঠিক না। অনেক ধন্যবাদ। আমি দুজনের বক্তব্যই পেলাম। হাবিবুর রহমান তিনি মনে করেন যে জামায়াত ইসলামী বাংলাদেশের যে সংসদীয় আসনগুলো রয়েছে সেই সংসদীয় আসনগুলোর আচ্ছা, মধ্যে থেকে বুলবুল ভাই, একটি টকশো শেষ হওয়ার আগে, আসন, টকশো শেষ হওয়ার আগে মিস্টার হাবিব জানতে চেয়েছেন, জি আমার কাছে জানতে চেয়েছেন, আমি ওনাকে বলবো উনি ইকোনমিক্স পড়েন কিনা। জি ওয়ান বেগম ডাউন, এই আর্টিকেলের মধ্যে মিস্টার 10% শব্দটি আছে। এই শিরোনামটার অর্থই হচ্ছে এটা -2 এর একটা প্রজেক্ট। দেখুন, মিস্টার 10% শব্দটি শুধুমাত্র ইকোনমিক্স বলে না। আপনি ইকোনমিক্সের রেফারেন্স চেয়েছেন, তো আমি ইকোনমিক্সের রেফারেন্স দিলাম আপনাকে। আমাদেরকে ইকোনমিক্স বলেছে, হ্যাঁ, এটা আমাদেরকে কি একটু ইন্টারন্যাশনাল পড়ে কমিউনিটিতে শোনাবেন? ওয়ার্ডলি অ্যাকসেপ্টেড টার্ম। আমাদেরকে কি একটু আপনার পড়ে শোনাবেন? দলের বিরুদ্ধে, আপনার নেতৃত্বের বিরুদ্ধে আচ্ছা আপনাদের লজ্জা থাকা উচিত। জামাত ইসলামীর বিরুদ্ধে আপনারা কথা বলেন। না, ধন্যবাদ। সেই আচ্ছা। হিসাবে তো আমি সুইসাইড করতাম। 71-এর যে ঘটনা, এই ঘটনার পরে তো আমাদের সুইসাইড করা উচিত ছিল। যে ওইটার না, নিয়ে এটি তো আওয়ামী প্রপাগান্ডা, এটি তো আওয়ামী অ্যান্ড তো ইন্ডিয়ান প্রপাগান্ডা। কোনোভাবেই আওয়ামী প্রপাগান্ডা আপনি না। আমাকে কারণ চ্যালেঞ্জ হচ্ছে করেছেন, আমি ইকোনমিক্সের রেফারেন্স দিয়েছি। আমি আপনাকে ইন্টেলিজেন্স ইউনিটের রেফারেন্সের ভিত্তিতে। আর বাংলাদেশে আপনি দেখাতে পারবেন না জামাত ইসলামের কে নিরপেক্ষ কোন বিচারের মাধ্যমে জামাত ইসলামের কে যুদ্ধাপরাধ করেছে। আপনি কি আইনজীবী হিসেবে জানেন জামাত ইসলাম কে না, যুদ্ধাপরাধ করেছে? বিচারটা শেখ মুজিব সাহেব করেন প্রমাণ না, আছে? সেটা তার ইস্যু। আপনি বাংলাদেশে যে বিচারটা হয়েছে সেটা আমরা বলেছি পলিটিক্যালি মোটিভেটেড। আপনি যে বিএনপি নেতাকে বলেছেন খন্দকার মাহবুব হোসেন, তিনি আপনাদের নেতাদেরকে অ্যাপিলেট ডিভিশন রিপ্রেজেন্ট করেছেন, কারণ আপনাদের রাজ্জাক সাহেব তখন দেশ ছেড়ে চলে এসেছিলেন। তো ওইটা যে পলিটিক্যালি মোটিভেটেড ট্রায়াল, সেটা তো আমরা সবার আগে বলেছি, এবং সেক্ষেত্রে আপনারা বিএনপি নেতাদের বক্তব্যকেই সব জায়গায় উপস্থাপন করেন ডিফেন্স হিসেবে। বাট আচ্ছা, এখন 71 আপনি সালে তো মানেন যারা কি না ছিল, ইকোনমিস্টের? আপনি ইকোনমিস্টের যে 10% ব্যারিস্টার সেটা মানেন কি না? মোল্লা, আপনি আমাকে চ্যালেঞ্জ 10% না, না, অবশ্যই আমি না, আমি ব্যারিস্টার মোল্লা, আপনি আমি যেহেতু অবশ্যই মানি না। ইকোনমিস্টের রিপোর্টটি বের করেছেন, আমি একটু আপনাকে অনুরোধ করব, আপনি আমাকে যদি একটা লাইন পড়ে শোনান যেখানে 10% আসলে কাকে মিন করা হচ্ছে বা কাকে রেফার করা হচ্ছে, সেটা জানা খুবই জরুরি এই আলোচনায়। একটা লাইন কি পড়ে শোনাতে দেখুন, পারবেন আমাদেরকে? আমি এই আলোচনাতে যেতে চাচ্ছি না। না, আমরা আমি যে আলোচনাতে কথা- যাব না, আমরা আলোচনাতে যাব না। আমি মানে এটা দর্শক শ্রোতারা পড়ে নেবেন, বাট আমার আপনি কথা তাহলে হচ্ছে যে আরেকটা নিশ্চয়ই আমি information আমার আমাদেরকে বের করে দেন যে আল বদর বাহিনী কারা তৈরি করেছিল। দেখুন, আহ, আপনি তো এই ভিন্ন আলোচনা চলছে। ছাত্র সংগঠন আচ্ছা, নিয়ে আমরা কোনো অন্যদিন connection আলোচনা আছে করব। আমরা ওই আলোচনাটাতে আসলে আজকের যে শিরোনাম, আজকের যে আপনার কাছে কি প্রমাণ আলোচনা, রয়েছে যে আলবদর কে রয়েছে? আমার কাছে প্রমাণ নাই, আমার কাছে কোনো প্রমাণ নাই। আচ্ছা, ডাকসুতে আপনাদের যে একজন ভিপি ক্যান্ডিডেট ছিল শিবিরের তাহের সাহেব, জনাব হাবিব, উনি আল আমি বদরের দুঃখিত, commander আমাকে ছিলেন তো? অনুষ্ঠান শেষ করতে হবে। আপনাকে এবং কিনা? ব্যারিস্টার আবু বকর এগুলো মোল্লা আপনি তো দুজনকে আমি political ধন্যবাদ বক্তব্য জানাই নিয়ে আসছেন, আজকের এই অনুষ্ঠানে there is no যোগ দেবার reference। জন্য। প্রিয় দর্শক, আমরা যে বিতর্কের ভেতরে ছিলাম, ভোটের এবং জোটের রাজনীতি এবং যে এটির ঐতিহাসিক প্রেক্ষাপট, গত 50 বা 54 বছরের রাজনীতিও ঘুরে ফিরে এসছে,
যে জোটের রাজনীতি এবং আদর্শিক রাজনীতির যে যাত্রাপথ সেটি কীরকম। তবে বিএনপি এবং জামাত দুটি দলই এখন যেভাবে দুটো দলকে অভিযুক্ত করছে বিভিন্ন বিষয়ে, বলা যায় যে রেফারেন্স হিসেবে নিয়ে আসছে, আমি আশা করব যে যারা সচেতন দর্শক রয়েছেন তারা ফ্যাক্ট চেকের ভেতর দিয়ে, অর্থাৎ সত্য অনুসন্ধানের ভেতর দিয়ে, এবং গণমাধ্যম হিসেবে আমরাও চেষ্টা করব যে এই বিষয়গুলোকে আপনাদের সামনে তুলে ধরবার জন্য, যে আসলে একটা রেজিম কিভাবে কাজ করে এবং সেখানকার যে ব্যর্থতাগুলো রয়েছে, সুশাসনের যে আকাঙ্ক্ষা সেটির বিপরীতে কিভাবে রাজনৈতিক দলগুলো অপারেট করে, সেটির বিভিন্ন ধরনের বিশ্লেষণ নিয়ে আমরা স্টার ডিসকোর্স আবারও ফিরে আসবো। আমাদের সঙ্গেই থাকুন।